আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে ফ্রান্স আর সুইডেনের লড়াই। আইভরি কোস্টকে হারিয়ে সেরা 16তে নরওয়ে। পাশ হল 2026-27 অর্থ বছরের বাজেট। সাইবার সুরক্ষা ও জুয়া প্রতিরোধ বিল সংসদে অনুমোদিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ ভালো, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। আজ 1 জুলাই, 24-এর দিনে নতুন গতি পায় রক্তাক্ত গণ আন্দোলন। পতন হয় 15 বছরের স্বৈরাচারী শাসনে। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে প্রসিকিউশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ফ্রান্স সুইডেনের ম্যাচ দেখতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হয়েছেন ফুটবল প্রেমীরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, ফ্রান্স সুইডেনের খেলা দেখতে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন, আর কি বলছেন তারা? রাহান, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা ব্রাজিল কিংবা আর্জেন্টিনার খেলাকে ঘিরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি বা জসীমউদ্দিন মাঠ, হলের মাঠ, এইখানে যে ধরনের একটা উচ্ছ্বাস দেখি, হাজার হাজার দর্শক দেখি, আজকে কিন্তু আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। এখানে হাতে গোনা কয়েকজন সমর্থক রয়েছে, তবে এদের অধিকাংশ সেই ঘুরে ফিরে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার সমর্থক। পুরো টিএসসির মাঠটা কিন্তু আমরা একেবারেই ফাঁকা দেখতে পাচ্ছি। আসলে এই ফাঁকা হওয়ার আরেকটি কারণও থাকতে পারে, সেটি হচ্ছে যে বৃষ্টি হয়েছে। আপনি জানেন যে ঘণ্টাখানেক আগে দীর্ঘ সময় বৃষ্টি হয়েছে, হয়তো বা এই কারণেই কিছুটা সমর্থক কম। যারা রয়েছে এখানে আশপাশে, যে যারা সবসময় এই টিএসসি কেন্দ্রিক থাকে, তারাই রয়েছে। আর এখানে এই যে বড় পর্দায় যারা আয়োজন করছে, সে আয়োজন কমিটির লোকজন রয়েছে। আমরা যারা খেলা দেখছেন তাদের সাথে কথা বলছি, কেমন উপভোগ করছে। আসলে এই ফ্রান্স অন্যতম প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ পরবর্তী রাউন্ডগুলোতে যদি ফ্রান্স যদি যায়, সেক্ষেত্রে হয়তোবা ব্রাজিলের মুখোমুখি হতে পারে, কিংবা ফাইনালে গেলে যদি আর্জেন্টিনাও ফাইনালে যায়, তখন আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে। এই কারণে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল সমর্থক যারা, তারা কিন্তু এখানে খেলা উপভোগ করছেন, মূলত ফ্রান্সের খেলাটাই দেখছেন। অল্প কয়েকজন ফ্রান্স সমর্থক রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আবার ফ্রান্সের জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী, এবং তারা এটাও প্রত্যাশা করছেন যে ফ্রান্সই এবারে শিরোপা তুলে নেবেন। এই প্রত্যয়, অর্থাৎ 2018 সালে তারা যে চ্যাম্পিয়ন হয়েছেন, তারা সেটি আবার পুনরুদ্ধার করবেন, এই ধরনের প্রত্যাশা করছেন তারা। আবার আমরা দেখতে পাচ্ছি যে কিছু দু একজন বিদেশি নাগরিকও দেখতে পেয়েছে, যারা সুইডেনের সমর্থন করছেন এখানে। তো মোটামুটি আমরা ব্রাজিল আর্জেন্টিনাকে খেলাকে ঘিরে যে ধরনের একটা উচ্ছ্বাস বা যে উপস্থিতি, হাজার হাজার উপস্থিতি, অর্থাৎ তিল ধারণের ঠাঁই থাকে না, সেটি কিন্তু আমরা আজকে কিন্তু দেখতে পাচ্ছি না। তো রায়ান, এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, টিএসসি প্রান্ত থেকে বিশ্বকাপ ফুটবলের শেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। শেষ 16-এ ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। আইভরি কোস্টের বিদায়। রাউন্ড অফ 32 ম্যাচে আফ্রিকান হাতিদের 2-1 গোলে হারিয়েছে নরওয়ে। টুর্নামেন্টে নিজের 5ম গোল করে মেসির সঙ্গে সর্বোচ্চ গোলের দৈরথে টিকে রইলেন আর্লিং হাল্যান্ড। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। এবারের বিশ্বকাপের পরিচিত দৃশ্য। ম্যাচ শেষে মাঠে বসে যাচ্ছেন নরওয়ের ফুটবলাররা। ড্রামের তালে তালে করছেন ভাইকিং সেলিব্রেশন। তাদের সঙ্গে রো রো চিৎকারে তাল মেলাচ্ছে গ্যালারির হাজারো দর্শক। দ্বিতীয় রাউন্ডে আইভরি কোস্টের বাধা টপকাল নরওয়ে। আরও একটি নরওয়েজিয়ান ভাইকিং উৎসব। প্রায় সমান শক্তির দুই দল। র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে নরওয়ে, প্রথমার্ধের আক্রমণেও এগিয়ে তারা, যদিও সমান তালে লড়েছে আইভরি কোস্ট। ম্যাচের 39 মিনিটে লিড নেয় নরওয়ে। বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে পাঠিয়েছেন আন্তোনিও নুসা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা আফ্রিকান হাতিদের। বদলি হিসেবে নেমেই ম্যাচের চিত্র বদলে দেন আমাদ দিয়ালো। তার দারুণ গোলে ম্যাচে সমতায় ফিরেছে আইভরি কোস্ট। 74 মিনিটে অনেকটা একক কৃতিত্বে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। এটি বিশ্বকাপে দিয়ালোর দ্বিতীয় গোল। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। প্রথম 2 ম্যাচে 4 গোল আর্লিং হাল্যান্ডের। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামেননি। নরওয়ের স্বপ্নের দৌড়ে আরেকবার সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি। 86 মিনিটে দারুণ এক আক্রমণে প্যাট্রিক বার্গ 3 ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে বল পাঠান হাল্যান্ডের উদ্দেশ্যে।
এরপর আলতো ছোঁয়ায় সহজেই বল জালে জড়ান ম্যানচেস্টার সিটি তারকা। বিশ্বকাপে হাল্যান্ডের পঞ্চম গোল, মেসির সঙ্গে সর্বোচ্চ গোলের দৌড়ে টিকে রইলেন তিনি। এই গোলেই নির্ধারণ হয়েছে নরওয়ের জয়। শেষ 32 থেকে বিদায় নিল আইভরি কোস্ট। 5 জুলাই শেষ 16তে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে কণ্ঠ ভোটে নতুন অর্থ বছরের বাজেট পাশ হয়। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ ও ব্যাংক অ্যাকাউন্টে টিন বাধ্যতামূলক না রাখা সহ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে বাজেটে। এছাড়া জুয়া ও বেটিং বন্ধে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট রহিত করে জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা বিল 2026 সংসদে পাশ হয়েছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। আমির খসরু মাহমুদ চৌধুরীকে পরিবর্তিত বাংলাদেশে বিএনপি সরকারের প্রথম বাজেট আগামীর অর্থনীতিতে কেমন পরিবর্তন আনবে সেটি নিয়ে দীর্ঘ আলোচনা জাতীয় সংসদে। সরকার ও বিরোধী দলের আলোচনা সমালোচনা শেষে প্রস্তাবিত বাজেটে 64টি বিষয়ে সংশোধন এনে বাজেট পাশের প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। পরে কণ্ঠভোটে পাশ হয় বিএনপি সরকারের প্রথম বাজেট। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। এর আগে মঞ্জুরি দাবির বিরোধিতা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ ও কাজ নিয়ে সমালোচনা করেন সদস্যরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ ভালো। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি, যার জন্য রামিসা হত্যার বিচার হয়েছে 15 থেকে 17 দিনের মধ্যে। মাননীয় বিরোধী দলের নেতা দাবি করেছেন 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনে বিচার হয়েছে। এটা বাংলাদেশের রেকর্ড। দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেফতার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। সেটা বিরোধী দলীয় পক্ষ থেকে আমরা পেয়েছি। যদি তাদেরও কোনো নেতা কর্মী বিভিন্ন অপরাধে জড়িত হয়, তারা সাথে সাথে ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে, সেটা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ। আমরাও সেই একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোন রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। এদিকে জুয়া ও বেটিং বন্ধে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট রহিত করে জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা আইন 2026 বিল সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়েছে। অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎ সংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে যুগোপযোগী করে বিধান প্রণয়নের লক্ষ্যে আনিত বিলটি জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদে পাশ করা হোক। পরে সংসদের অধিবেশন 7 জুলাই পর্যন্ত মুলতবি করেন স্পিকার। রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ঐতিহাসিক 1 জুলাই আজ 24-এর দিনে নতুন গতি পায় রক্তাক্ত জুলাই গণ আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত অভিযাত্রার মধ্য দিয়েই পতন হয় 15 বছরের স্বৈরাচারী শাসনের। রক্তগঙ্গা পেরিয়ে সেই আন্দোলন চূড়ান্ত রূপ নেয় 5 আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালানোর মাধ্যমে। রক্তভেজা সেই আন্দোলনে জীবন উৎসর্গ করে শিক্ষার্থী, রিকশাওয়ালা, নবজাতক শিশু থেকে শুরু করে দিনমজুর সহ অন্তত 1400 মানুষ। সেই গৌরবের কতটা রক্ষা করতে পেরেছেন বিপ্লবীরা? রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের।
বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রক্তাক্ত অধ্যায়ের নাম জুলাই, যার সূচনা ছাত্র অধিকার পরিষদের কোটা সংস্কার আন্দোলনে, যেখান থেকে দানা বাঁধে অযৌক্তিক কোটা প্রথা বিলোপের দাবি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে বাড়তে থাকে অসন্তোষ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ। শিক্ষার্থীরা দাবি তোলে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের। সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর অনাস্থার কারণে আন্দোলন হতে থাকে তীব্র থেকে তীব্রতর। এর আগেও জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়ে তা বাস্তবায়নে গড়িমসি করে শেখ হাসিনা সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তে থাকে সরকারের অনিয়ম, দুর্নীতি আর নানা অসঙ্গতিতে মানুষের ঘৃণা আর ক্ষোভ। কোটা সংস্কারের 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি। 2 থেকে 6 জুলাই দেশে ছড়িয়ে পড়ে দ্রোহের আগুন। আসে বাংলা ব্লকেডের মতো কর্মসূচি। ওই কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ ও পুলিশের পেটোয়া বাহিনী। আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় 14 জুলাই। দিনটিতেই শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি নামে তাচ্ছিল্য করেন। তা আন্দোলনের আগুনে ঘি ঢালে। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে। মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার সেই ব্যঙ্গ বিদ্রুপ করে দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 16 জুলাই অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে রাজপথে। এদিন পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ সহ 5 জন। এরপর কমপ্লিট শাটডাউনের সাথে চলে সর্বাত্মক অবরোধ। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। দেশে বিদেশে বাড়তে থাকে সরকার বিরোধী জনমত। সমন্বয়ক নাহিদ ইসলামকে গুম করে রাষ্ট্রীয় বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় পূর্বাচলে ফেলে যাওয়া হয় তাকে। একদিকে চলে গ্রেফতার, নির্যাতন, হত্যা, অন্যদিকে সমন্বয়কদের সাথে সমঝোতা করতে সরকারের 3 প্রতিনিধির বৈঠক। 8 দফা দাবি থেকে 22 জুলাই 4 দফা দাবি জানিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দেন নাহিদ ইসলাম, যেখানে ইন্টারনেট চালু, ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু এবং কারফিউ প্রত্যাহারের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। ততক্ষণে আন্দোলনে ঝরে যায় অসংখ্য প্রাণ, আহত হাজারো মানুষ। তাদের তালিকা তৈরি ও হামলায় জড়িতদের চিহ্নিত করার দাবি ওঠে 25 জুলাই। 26 জুলাই নাহিদ ইসলাম সহ 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী। 27 তারিখে আরও 2 সমন্বয়ককে নেওয়া হয় ডিবি হেফাজতে। 28 তারিখ রাতে তাদেরকে জাতির সামনে এনে করা হয় সংবাদ সম্মেলনের নাটক। এরই মধ্যে সারা দেশের দেয়াল ছেয়ে যায় গ্রাফিতিতে। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে 31 জুলাই সারা দেশে পালন করা হয় মার্চ ফর জাস্টিস। 1 আগস্ট ছেড়ে দেয়া হয় গোয়েন্দা হেফাজতে থাকা 6 সমন্বয়ককে। 2 আগস্ট শুক্রবার সারা দেশে চলে গণদোয়া ও গণমিছিল। 3 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েত। সেখান থেকেই আসে অসহযোগ আন্দোলনের রূপরেখা। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আসে সরকার পতনের 1 দফা ঘোষণা। সেই উত্তাল আগস্টে চারদিক থেকে লাশের খবরের মাঝেই 6 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। পরিস্থিতি বিবেচনায় একদিন এগিয়ে 5 আগস্টেই কর্মসূচি পালনের ঘোষণা আসে। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সেদিনই ফ্যাসিস্টের মসনদ চূর্ণ করার চূড়ান্ত ঘোষণা। সেই ঘোষণার পর রাত থেকেই কারফিউ ভেঙে ঢাকার দিকে ছোটে জনতার ঢেউ। 5 আগস্ট সকালেই অন্যরকম রাজধানী। শহরের কোথাও কোথাও ধ্বংসস্তূপ। এরই মধ্যে উত্তরা থেকে গণভবন অভিমুখে আসতে থাকে
জনস্রোত। এরপর ঢাকার প্রতিটি প্রবেশমুখ থেকে নামে জনতার ঢল। সকল দাম্ভিকতার অবসান ঘটিয়ে নিজের জীবন বাঁচাতে ছোট বোন রেহেনাকে নিয়ে প্রতিবেশী ভারতে পালান শেখ হাসিনা। এত রক্ত আর এত জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ, সেই স্বপ্ন পূরণের পথে কতটা হাঁটছে বাংলাদেশ, এই প্রশ্ন এখন সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে 17 বছরে ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে কথা বলেন তিনি। রিজভী বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি দেশের মানুষকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তিনি আরও বলেন, এই আলোর প্রজ্বলন শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা খুলে রাখতে হবে, যেন কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী শক্তির আর কখনো আগমন ঘটতে না পারে। আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2টি অভিযোগে 1 লাখ করে মোট 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ফরমাইশি রায়, বলেছেন ইনু। সাজা পর্যাপ্ত হয়নি উল্লেখ করে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রায় শুরু হওয়ার অনেক আগেই মঙ্গলবার ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে। বেলা 1:30টার পর তাকে তোলা হয় এজলাসে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই রায় পড়া শুরু হয়। বিটিভি সরাসরি সম্প্রচার করে রায়। মামলার একমাত্র আসামি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়। এর মধ্যে 3 নম্বর অভিযোগ, সাক্ষী রাইসুল হক সহ ভুক্তভোগীদের রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন ও আহত করার দায়ে আসামি ইনুকে 10 বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে 6 ও 7 নম্বর অভিযোগে ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মের দায়ে 1 লাখ টাকা করে 2 লাখ টাকা ক্ষতিপূরণ এবং উভয় চার্জে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। এই রায় যথার্থ হয়নি বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তারা। চার্জ নম্বর 3, চার্জ নম্বর 6 এবং চার্জ নম্বর 7 প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে, আর বাকিগুলো চার্জের বিষয়ে বলেছে যে সেগুলি প্রমাণিত হয়নি। ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। অন্যদিকে রায়কে প্রহসনের রায় বলে মন্তব্য করেছেন ইনুর স্ত্রী ও তার পক্ষের আইনজীবীরা। আমরা মনে করি তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ে আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ। ইনুর বিরুদ্ধে এই রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের 6 মামলার রায় দিলেও ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন জাসদ সভাপতি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বর্ষার সময় পানি ধরে রাখতে তিস্তার ভাটিতে আরও একটি ব্যারেজ নির্মাণের কথা ভাবছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিস্তার পানির ন্যায্য হিস্যার কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, বাংলাদেশ তার স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেবে, এতে অন্য কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যতদিন নিষিদ্ধ থাকবে ততদিন কোনো নামেই রাজনীতি করার সুযোগ নেই দলটির। শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে গণমাধ্যমগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বানও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, ভারত সীমান্তে 165টি এবং মিয়ানমার সীমান্তে 15টি পুশিনের
পুশিন ঠেকিয়েছে বিজিবি। তিস্তা মহাপরিকল্পনা নতুন করে শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানান উপদেষ্টা। কোনো ব্যারাজ কোনো প্রজেক্টের এই অর্থ এই নয় যে আমরা আমাদের পানির এক্সপেকটেশন বা হিস্ট্রা ছেড়ে দিতে। তিস্তা একটা ব্যারাজ তো আছে, আরেকটা ব্যারাজ হবে আরো অনেক ডাউন স্ট্রিমে, যাতে বর্ষার পানি আমরা বিভিন্ন জায়গায় ধরে রাখতে পারি এবং সেই পানিটাও আমরা ব্যবহার করতে পারি। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। সরকার মনে করে যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত। 106তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ। এবছর দিবসটির প্রতিপাদ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে পায়রা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের সব হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নতুন কর্মপন্থা নির্ধারণ করার কথা বলেন প্রধানমন্ত্রী। চিত্রকলা, টেলিভিশন ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ 21শে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয় প্রয়াত শিল্পীকে। দেশজ শিল্প সংস্কৃতির এ মহিরুহুকে শেষ বিদায় জানাতে মঙ্গলবার সকাল থেকেই মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। চিত্রশিল্পী, সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা, ভালোবাসায় অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান। সেখানে প্রথমে শ্রদ্ধা জানান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি বলেন, মোস্তফা মনোয়ার ছিলেন বহুমাত্রিক সৃজনশীল ব্যক্তিত্ব। তার শিল্পচিন্তা, সৃজনশীলতা এবং নতুন প্রজন্মের শিল্পী সংস্কৃতি কর্মী গড়ে তোলার অবদান বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এর আগে সকালে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে হয় তার প্রথম নামাজে জানাজা। পরে বাদ জোহর দ্বিতীয় জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে। পরে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় মোস্তফা মনোয়ারকে। এবার খেলার সংবাদ। রাউন্ড অফ 32-এ শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আফ্রিকান দেশ DR কঙ্গো। বাংলাদেশ সময় বুধবার রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নকআউট পর্বের এই হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড বিশ্বকাপে অন্যতম ফেভারিট হলেও কঙ্গো সারপ্রাইজ প্যাকেজ। সাইফুর রহমান চৌধুরীর ডেস্ক রিপোর্ট। ফুটবলের জন্ম যে দেশে, সেই ইংল্যান্ডের জন্য বিশ্বকাপ ফুটবল যেন এক বিরাট হতাশার নাম। প্রতিটি বিশ্বকাপ আসে যায়, কিন্তু ইংলিশ ফুটবলে হতাশা কাটে না। 1966 সালে সে একবারই নিজ মাটিতে সোনার ট্রফি জিতেছে তারা। তবে 2026 বিশ্বকাপে অন্যতম ফেভারিট ইংল্যান্ড। এবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে শুরুটা ভালোই করেছে 66 চ্যাম্পিয়নরা। গ্রুপে পরের ম্যাচে ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করলেও পানামাকে 2-0 গোলে হারিয়ে এল গ্রুপের শীর্ষে থেকেই নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড। এবার দারুণ দল নিয়ে বিশ্বকাপে এসেছেন দেশটির জার্মান কোচ টমাস টুকেল। জার্মান লিগের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের নেতৃত্বে জুড বেলিংহাম, নিকো ওরেলি, রিস জেমস, ডেকলেন রাইস, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, ননি মাডুয়েকের মতো তারকাদের নিয়েই গড়া ইংল্যান্ড দল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া লক্ষ্যভেদ ছাড়াও গ্রুপ পর্বে 3 গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে 9 ম্যাচ খেলে এখনও হারেনি ইংল্যান্ড, যা মানসিকভাবে এগিয়ে রাখছে থমাস টুকেলের দলকে। এদিকে এই বিশ্বকাপে চলছে আফ্রিকান বিপ্লব। মহাদেশের 10টি দেশ চূড়ান্ত পর্বে খেলেছে, সেখানে তিউনিসিয়া ছাড়া অন্য 9টি দেশই দ্বিতীয় রাউন্ডে উঠেছে। DR কঙ্গো 52 বছর পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে উঠে সফলতা দেখিয়েছে। গ্রুপ কেতে পর্তুগালের বিপক্ষে 1-1 গোলে ড্র করেই কঙ্গো উড়ন্ত সূচনা করেছে বিশ্বকাপে। যদিও কলম্বিয়ার কাছে হেরেছে, তবে উজবেকিস্তানকে হারিয়ে গ্রুপে তৃতীয় হয়ে নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড।
প্রায় 50 বছর আগে দুবার আফ্রিকান নেশনস কাপ জয়ী দলটি ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 46তম স্থানে। দলটির বেশিরভাগ খেলোয়াড়ই ইউরোপের বিভিন্ন লিগে খেলছে। গ্রুপে শক্তিশালী পর্তুগালের মতো দলকে রুখে দেওয়ার মধ্যে নিজেদের লড়াকু সামর্থ্য প্রমাণ করেছে কঙ্গো। রক্ষণভাগে দুর্গ বানিয়ে 5-3-2 বা প্রয়োজনে 4-1-4-1 ফরমেশনে দ্রুত গতির কাউন্টার অ্যাটাক কৌশলে দলকে খেলাচ্ছেন কোচ সেবাস্টিয়ান দেসাবে। গ্রুপ পর্বে 3 গোল করা ইউয়ান উইসা দলের আক্রমণ ভাগের মূল ভরসা। তবে ইংল্যান্ডের মতো দারুণ পেশাদার ও ট্যাকটিক্যাল দলের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে কতটা প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিতে পারে কঙ্গো, তাই এখন দেখার বিষয়। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে ফ্রান্স আর সুইডেনের লড়াই। আইভরি কোস্টকে হারিয়ে সেরা 16তে নরওয়ে। পাশ হল 2026-27 অর্থ বছরের বাজেট। সাইবার সুরক্ষা ও জুয়া প্রতিরোধ বিল সংসদে অনুমোদিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ ভালো, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। আজ 1 জুলাই, 24-এর এই দিনে নতুন গতি পায় রক্তাক্ত গণ আন্দোলন। পতন হয় 15 বছরের স্বৈরাচারী শাসনে। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে প্রসিকিউশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।